এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমরা কোনো ধর্মীয় বা কুসংস্কারমূলক কার্যকলাপের সমর্থন করি না। এই চ্যানেল শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। আমরা কোনো ধরনের কুসংস্কারের প্রচার করি না। সাবস্ক্রাইব করুন আর দেখুন মন ছুঁয়ে যাওয়া একটি ভূতের গল্প। ভয় না পেয়ে ঘন্টিটা বাজাতে ভুলবেন না কিন্তু। অর্ণব জঙ্গলের একদম মাঝখানে একা একাই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে আর চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে। হঠাৎ তখনই এক চিৎকার হাওয়ায় ভেসে আসলো। মনে হলো কোনো এক মেয়ের কলিজা কেটে ফেলা হলো। অর্ণবের সারা শরীর কাঁটা দিয়ে উঠল। অর্ণব ভয়ে ভয়ে এদিক ওদিক দেখল। কিছুক্ষণ পর আবার সেই চিৎকার শোনা গেল। এইবার চিৎকারটা আরো ভয়ানক লাগলো। অর্ণবের নজর যখনই ঘন গাছের উপর গেল, এই হাড় কাঁপানো ঠান্ডায় তার শরীর থেকে ঘাম বেরোতে শুরু হলো। ও দেখল ওই ঘন গাছের উপর কোনো একটা মেয়ে বসে আছে। তার চোখ রাতের অন্ধকারে এক বিড়ালের মতো ঝলঝল করছে। তখনই ওর কানে সেই মেয়েটির ভারী গলার আওয়াজ এসে পড়ল। তুমি বেঁচে পালাতে পারবে না, তুমি শুধুই আমার। এক পলকেই সেই স্ত্রী তার উপর ঝাঁপিয়ে পড়ল। অর্ণবের এক চিৎকারে তার ঘুম ভেঙে গেল। ওর বন্ধু সুধীর একসাথে একই ঘরেই থাকে, ওর পাশেই বসে আছে। সুধীর তখনই বুঝে গেছে অর্ণব আবার সেই ভয়ানক স্বপ্ন দেখেছে। ও একটা জলের বোতল বের করে অর্ণবকে দিল। অর্ণব একদমে পুরো বোতল ফাঁকা করে দিল। অর্ণব এরকম ভয়ানক স্বপ্ন প্রায় প্রায় দেখত। অর্ণব প্রতিদিনের মতো তার রুমমেট প্রিয় বন্ধু সুধীরের সাথে কলেজে রওনা দিল। অর্ণবের জীবনে শুধু দুটোই মানুষ ছিল যাদের সাথে ও মিলেমিশে থাকত, সুধীর আর পল্লবী। কলেজে সুধীর আর অর্ণব দুজন দুজনের সাথে কথা বলতে বলতে হাঁটছে। আজকে আকাশের ভাবসাব খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। একে তো এই শীতে বেহাল করে দিচ্ছে, আবার বৃষ্টি, প্রাণ না নিয়ে মনে হয় ছাড়বে না। তখনই ওদের নজর সামনে দাঁড়ানো পল্লবীর উপর গেল। কালো জিন্স পরে নায়িকার মতো দাঁড়িয়ে আছে। তার হাসি অর্ণবের হৃদয় ছুঁয়ে গেল। অর্ণব সুদীপের দিকে দেখল আর দুষ্ট হাসির সাথে বলল, তুই এখানেই দাঁড়া ভাই, মনে হয় আমাকে কেউ ডাকছে। এটুকু বলে অর্ণব পল্লবীর কাছে চলে গেল। কিছুক্ষণ পর ওরা দুজন কলেজের ফাঁকা ঘরে বসে গল্প করছে। এই কলেজে শুধু তুমিই আছো যে আমাকে একটু বোঝে। এমনটা না পল্লবী, সত্যি তো এটাই। এই পুরো কলেজে আমার দুটো মানুষকেই ভালো লাগে, একজন আমার বন্ধু সুধীর, দ্বিতীয় তুমি। পল্লবী আর অর্ণব একান্তে কথা বলছিল। হালকা হাসির রেশ ছড়িয়েছিল চারপাশে। ঠিক সেই মুহূর্তে চুপি চুপি সুধীর সেখানে পৌঁছায়। দূর থেকেই ওদের ঘনিষ্ঠতা দেখে সুধীরের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। বুকের ভেতর জমতে থাকে অজানা ক্রোধ আর হিংস্র উত্তেজনা। পল্লবীকে সে নিঃশব্দে ভালোবেসে এসেছে, কিন্তু কোনোদিনও মনের কথা জানাতে পারেনি। আর আজ সেই নীরব ভালোবাসা যেন বিষের আগুনে পরিণত হলো। পল্লবী স্কুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, সেই স্পিডে চলছে। হঠাৎ সুধীর চোখ মুখ রাগে লাল পল্লবীর স্কুটির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পল্লবী চমকে স্কুটি ব্রেক করলো। আরে তোর মাথাটা ঠিক আছে? মরতে চাইলে ট্রাকের নিচে গিয়ে মর। সুধীর থমথমে গলায় বলল, তোমার আর রাহুলের আসল পরিচয় আজ বুঝতে পেরে আমার মাথায় কাজ করছে না পল্লবী। সুধীরের কথায় পল্লবী কিছুটা অবাক হলেও হঠাৎ হেসে উঠল। কি বলিস তুই? এসব সিনেমার মতো কথা কোথা থেকে শিখলি?
হঠাৎই সুধীর হাতে চকচকে একটি ধারালো ছুরি বের করল। তার চোখ মুখ অদ্ভুত হয়ে উঠল। সে পল্লবীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। পল্লবী থমকে দাঁড়ালো, গলার স্বর কাঁপতে কাঁপতে বলল, সুধীর, তুই তুই কি পাগল হয়ে গেছিস? এইসব বোকার মতো কাজ করিস না। কিন্তু সুধীর এক পা করে তার দিকে এগিয়ে আসছে। পল্লবী ভয় পেয়ে পেছাতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল। সুধীর তখন বলল, তুমি আমার না তো কারো না। আমি ছাড়বো না তোকে। রক্তে ভিজে গেল তার শরীর। পল্লবীর নিতর দেহটা নিস্তব্ধ হয়ে পড়ে রইল। প্রতিদিনের মতো সেদিন রাতেও সুধীর বন্ধুদের সাথে পার্টি করে বাড়ির দিকে রওনা দিল। পল্লবীকে খুন করার অনেক দিন কেটে গেছে, কিন্তু সে কথা এখন আর কেউ মনে রাখে না, একমাত্র সুধীর ছাড়া। হাসি মজায় জমে উঠেছিল সন্ধ্যার আড্ডা মারতে মারতে রাতটা আজ একটু বেশি হয়ে গেছে। হঠাৎই সুধীরের পিছনে বসে থাকা তার বন্ধু মজা করে বলে উঠল, আরে ভাই দাঁড়া দাঁড়া, আজ মনে হচ্ছে তুই আমাকে তোর বাড়িতেই নিয়ে যাবি বুঝি। সুধীর হেসে বলল, আরে না রে, চল তোর গন্তব্যে নামিয়ে দিই। বন্ধুকে নামিয়ে দিয়ে সুধীর আবার একা বাইক নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। নীরব রাত, রাস্তা ফাঁকা, অন্ধকারে জড়ানো চারপাশ। সুধীরের চোখে ক্লান্তি, কিন্তু গতি কমায়নি। ঠিক তখনই তার বাইকটি থেমে গেল। আরে ভাই, গাড়িটা এখনই বন্ধ হওয়ার ছিল? আজ এমনিতেই অনেক লেট হয়ে গেল। উফ, চারপাশে অদ্ভুত নীরবতা। কি করব এখন এত রাতে? হ্যাঁ, অর্ণবকে একটা ভিডিও কল করি, যদি কিছু সাহায্য করতে পারে। সুধীর অদ্ভুতভাবে চারপাশটা একবার তাকিয়ে নিল। তারপর মোবাইলটা বের করে ধীরে ধীরে ডায়াল করলো অর্ণবের নাম্বার। কিছু সময় পর অর্ণব ফোনটা রিসিভ করলো। ভাই সুধীর, হঠাৎ এত রাতে ভিডিও কল করছিস? একটা অদ্ভুত ঘটনা ঘটেছে ভাই। বন্ধুদের সাথে পার্টি করে বাড়ি ফিরছিলাম, মাঝপথে একেবারে নির্জন আর অন্ধকার জায়গায় গাড়িটা আচমকাই বন্ধ হয়ে গেল। বারবার চেষ্টা করার সত্ত্বেও স্টার্ট নিচ্ছে না। জায়গাটা এতটাই ফাঁকা আর নিঃশব্দ যে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ভাই প্লিজ একটু হেল্প কর, খুব অস্বাভাবিক কিছু মনে হচ্ছে। সুধীর ফোনে অর্ণবের সাথেই কথা বলছিল। হঠাৎ ঘন অন্ধকার জঙ্গলের ভিতর থেকে ভেসে এলো এক মেয়ের তরুণ চিৎকার, একটা দীর্ঘ বিভীষিকাময় চেঁচানি। সুধীর হঠাৎ চমকে উঠে পেছনে তাকালো, কিন্তু আশেপাশে তো কেউ নেই। শুধু ঝোপের ফাঁকে ফাঁকে হালকা বাতাসে দুলছে গাছের ছায়া। ধুকপুক করতে থাকা বুক নিয়ে আবার ফোনে অর্ণবের সঙ্গে কথা বলতে শুরু করলো সে। ঠিক তখনই আবার সেই চেঁচানি, এবার যেন আরো কাছ থেকে। সুধীর কাপা গলায় বলল, ভাই তুই ফোনটা একটু ধর, মনে হচ্ছে কোনো এক মেয়ে ভয়ঙ্কর বিপদে পড়েছে। অর্ণব কিছু বলতে না বলতেই সুধীর তাকে লাইনে রেখে মোবাইলের টর্চ জ্বালিয়ে নিঃশব্দে এগিয়ে গেল জঙ্গলের গভীরের দিকে। জঙ্গলের অন্ধকারে কিছু দূরে এগোনোর পর সুধীরের শরীর হিম হয়ে গেল।
হঠাৎ তার চোখ আটকে গেল সামনে একটি গাছে পুরনো একটি দোলনায় বসে আছে পল্লবী। সুধীর ফিসফিসিয়ে বলে উঠল, পল্লবী, এটা কি করে সম্ভব? তোমাকে তো আমি আমার নিজের হাতে মেরে ফেলেছিলাম। পল্লবী চুপ, মাথা নিচু করে দোলনাটির উপরে বসে আছে। সে যেন আর চোখে সুধীরের দিকেই তাকিয়ে আছে। সুধীরের কথায় সে কোনো উত্তর দিল না। হঠাৎই সে বিকটভাবে হেসে উঠল। একটা গলার হাড় ভাঙা হাহাকার যেন সেই হাসির শব্দে জঙ্গল গমগমে হয়ে উঠল। সুধীর কাঁপতে কাঁপতে পিছনে তাকালো, যেন কিছু একটা তার পাশ দিয়ে সরে গেল, কিন্তু সেখানে তো কেউ নেই। তাড়াতাড়ি সামনে তাকিয়ে দেখে পল্লবীও নেই। চারপাশ নিঃশব্দ, শুধু সুধীরের কণ্ঠনালী দিয়ে বের হচ্ছে থরথর কাঁপা নিঃশ্বাস। সে তখনই দৌড়ে পালাতে গেল। পিছন দিক থেকে একটা হাত এসে তার গলা শক্ত করে চেপে ধরল, আর হঠাৎই ছিটকিয়ে ফেলে দিল একটা বড় গাছের উপর। গাছের ভাঙা ধারালো ডালটা সুধীরের পিঠ দিয়ে ঢুকে বুক চিরে পেট দিয়ে বেরিয়ে গেল। একটা গুমড়ে ওঠা শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। সুধীরের নিঃশ্বাস থেমে গেল চিরতরে। আর তখনও অর্ণব ভিডিও কলেই ছিল, আর সব কিছু একেবারে চোখের সামনে দেখল সে। নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর এমন ভয়ানক পরিণত দেখে স্তব্ধ হয়ে গেল সে। আতঙ্ক, হতভম্বতা আর এক অদ্ভুত অশরীরী অনুভূতি যেন ঘিরে ধরল তাকে। সুধীর আর অর্ণব এক হোস্টেলেই থাকতো, একসঙ্গে ক্লাস করত, সব কিছু ভাগ করে নিত। কিন্তু এই ভয়াবহ ঘটনা মানসিকভাবে ভেঙে দেয় অর্ণবকে। সে বুঝতে পারে এই শহরটা যেন আর তাকে ডাকছে না। কিছু একটা অদৃশ্য ভয় লুকিয়ে আছে এখানে। অবশেষে সেই অন্ধকারের স্মৃতি আর সুধীরের মৃত মুখ ভুলতে না পেরে অর্ণব চিরতরে এই শহর ছেড়ে দিয়ে অন্য এক শহরে চলে যায়। কিন্তু সত্যি কি সে ওই ভয় থেকে পালাতে পেরেছিল? রাত তখন প্রায় 12:30। অর্ণব তার রুমে একা একা শুয়ে আছে। কি দোষ ছিল আমার? তোদের বন্ধু ছিলাম, তবুও আমাকে মেরে ফেললি। তুই সব জানিস, তোকেও ছাড়বো না, ছাড়বো না, কখনোই না। হঠাৎই সে চমকে উঠল। প্রিয় বন্ধুরা, অন্ধকারের এই রহস্যময় গল্পটা আপনাদের কেমন লেগেছে? আর যদি সাহস থাকে এই ভয়ের গল্পের দ্বিতীয় অধ্যায় দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন। ভয়কে জয় করতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও ভয়ানক কাহিনী শুধু আপনাদের জন্য।